মাসুমের আমন্ত্রণে রোজিনা তার বাড়িতে যায়। বাড়িটি শহরের একটি নির্জন এলাকায় ছিল। মাসুম তাকে স্বাগত জানায় এবং বলে যে অন্যরা একটু পরে আসবে। রোজিনা একটু অস্বস্তি বোধ করে, কিন্তু মাসুমের হাসিখুশি ব্যবহারে সে নিজেকে শান্ত করে। তারপর হঠাৎ মাসুমের আচরণ বদলে যায়। তারপর বন্ধুরা, মাসুম এবং রোজিনার মধ্যে যা ঘটল তা শুনতে বন্ধুরা পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। এবার চলো তাহলে বন্ধুরা মূল গল্পে চলে যাই। রোজিনা আক্তার একটি ছোট শহরের মেয়ে, যার স্বপ্ন ছিল বড় কিছু করার। সে একটি কলেজে পড়াশোনা করত এবং তার পরিবারের প্রতি গভীর দায়িত্ববোধ ছিল। তার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আর মা গৃহিণী। রোজিনা সবসময়ই তার পড়াশোনা ও সামাজিক কাজে মনোযোগী ছিল। তার হাসি আর উৎসাহ সবাইকে মুগ্ধ করত। কলেজে তার বন্ধুরা তাকে একজন প্রাণবন্ত ও সাহসী মেয়ে হিসেবে চিনত। কিন্তু তার জীবনে একটি ঘটনা ঘটতে চলেছিল, যা তার জীবনকে বদলে দেবে। একদিন কলেজের একটি সেমিনারে রোজিনার সাথে পরিচয় হয় মাসুম বেল্লার। মাসুম ছিল স্মার্ট, কথায় পটু এবং সবার সাথে হাসিখুশি ব্যবহারের জন্য পরিচিত। সে রোজিনার প্রতি বিশেষ মনোযোগ দিতে শুরু করে। প্রথমে রোজিনা তার কথাবার্তায় মুগ্ধ হয়, কারণ মাসুম তার স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা শুনত এবং তাকে উৎসাহ দিত। মাসুম দাবি করত যে সে একটি এনজিওতে কাজ করে এবং সমাজের উন্নতির জন্য কাজ করছে। রোজিনা ভাবল, এমন একজন মানুষের সাথে বন্ধুত্ব করায় কোনো ক্ষতি নেই। কয়েক সপ্তাহ ধরে মাসুমের সাথে রোজিনার যোগাযোগ বাড়তে থাকে। তারা ফোনে কথা বলত, কলেজের পর কখনো কখনো একসাথে চা খেত। মাসুম প্রায়ই রোজিনাকে তার স্বপ্নের কথা বলত, আর রোজিনাও তার ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করত। মাসুম একদিন রোজিনাকে বলল যে তার এনজিও একটি বড় প্রকল্পে কাজ করছে এবং সে চায় রোজিনা তার সাথে একটি মিটিংয়ে যোগ দেয়। রোজিনা, যে সবসময় সমাজসেবায় আগ্রহী ছিল, এই প্রস্তাবে রাজি হয়। মাসুম তাকে তার বাড়িতে একটি আলোচনার জন্য আমন্ত্রণ জানায়। রোজিনা তার ঘনিষ্ঠ বন্ধু সুমাইয়ার সাথে এই বিষয়ে কথা বলে। সুমাইয়া, যে একটু সতর্ক প্রকৃতির, রোজিনাকে বলে, তুই কি নিশ্চিত মাসুমের উদ্দেশ্য ভালো? তুই তাকে এখনো ভালোভাবে চিনিস না। রোজিনা হেসে বলে, চিন্তা করিস না সুমাইয়া, আমি সাবধানে থাকব, আর এটা তো শুধু একটা মিটিং। সুমাইয়া আর কিছু না বলে চুপ করে যায়, কিন্তু তার মনে একটা অস্বস্তি রয়ে যায়। রোজিনা ভাবে সে নিজেই সবকিছু সামলে নিতে পারবে। মাসুমের আমন্ত্রণে রোজিনা তার বাড়িতে যায়। বাড়িটি শহরের একটি নির্জন এলাকায় ছিল। মাসুম তাকে স্বাগত জানায় এবং বলে যে অন্যরা একটু পরে আসবে। রোজিনা একটু অস্বস্তি বোধ করে, কিন্তু মাসুমের হাসিখুশি ব্যবহারে সে নিজেকে শান্ত করে। তারপর হঠাৎ মাসুমের আচরণ বদলে যায়। সে রোজিনার সাথে অপ্রত্যাশিত আচরণ শুরু করে, যা রোজিনাকে সন্দেহ পাইয়ে দেয়। রোজিনা বুঝতে পারে যে সে একটি কঠিন পরিস্থিতিতে পড়েছে। সে দ্রুত নিজেকে সামলে নেয় এবং কৌশলে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরে রোজিনা তার অভিজ্ঞতার কথা ভাবতে থাকে। তার মনে ভয় আর ক্রোধ মেশানো একটা অনুভূতি জাগে। মাসুম তার সরলতা, সুযোগ বা বিশ্বাসের অমর্যাদা করার চেষ্টা করেছে, কিন্তু রোজিনা এমন মেয়ে নয় যে চুপ করে বসে থাকবে। সে ঠিক করে এই ঘটনার একটা শিক্ষা দিতে হবে। সে তার বন্ধু সুমাইয়ার কাছে যায় এবং সব কিছু খুলে বলে। সুমাইয়া তাকে সান্ত্বনা দেয় এবং বলে, তুই একা নোস, আমরা একসাথেই এর বিরুদ্ধে লড়ব। রোজিনা এবং সুমাইয়া একজন স্থানীয় এনজিও কর্মী রহিমা খাতুনের সাথে যোগাযোগ করে। রহিমা একজন অভিজ্ঞ নারী অধিকার কর্মী, যিনি এমন ঘটনার শিকার মেয়েদের সাহায্য করেন। রহিমা রোজিনাকে বলেন, তুমি সাহসী পদক্ষেপ নিয়েছ, এখন আমাদের আইনি পথে এগোতে হবে। তারা একসাথে পরিকল্পনা করে কিভাবে মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তারই অহংকারিতার পতনের কারণ হতে চলেছিল। রোজিনা এবং সুমাইয়া একটি স্থানীয় সাংবাদিক আরিফ হোসেনের সাথে যোগাযোগ করে। আরিফ একজন সৎ এবং সাহসী সাংবাদিক, যিনি সমাজে নারীদের প্রতি অবিচারের বিরুদ্ধে লেখেন। রোজিনা তাকে তার গল্প জানায়, কিন্তু অনুরোধ করে যে তার পরিচয় গোপন রাখা হোক। আরিফ রাজি হয় এবং বলে, আমি এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করব যাতে সমাজে সচেতনতা বাড়ে। সে রোজিনার গল্পকে এমনভাবে উপস্থাপন করার পরিকল্পনা করে যাতে অন্যরা এগিয়ে আসতে উৎসাহিত হয়। নারী সংগঠনের একটি কর্মশালায় রোজিনা অংশ নেয়, যেখানে তাকে আইনি অধিকার এবং স্ব-সুরক্ষা সম্পর্কে শেখানো হয়। সেখানে সে বুঝতে পারে যে তার মতো অনেক নারী নিজেদের অধিকার সম্পর্কে অজ্ঞ। এই কর্মশালা তার মনে নতুন আলো জ্বালায়। সে ঠিক করে সে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য কাজ করবে। সুমাইয়া তাকে উৎসাহ দেয় এবং বলে, তুই যদি এই লড়াই চালিয়ে যাস তাহলে অনেক মেয়ে তোর কাছ থেকে সাহস পাবে।
থানায় তদন্ত শুরু হয় এবং পুলিশ মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। মাসুম প্রথমে অস্বীকার করে এবং বলে যে রোজিনা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে, কিন্তু নুসরাত জাহান তার অভিজ্ঞতার জোরে বুঝতে পারেন যে মাসুম কিছু রোকাচ্ছে। তারা মাসুমের ফোন রেকর্ড এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। রোজিনা এই সময় নিজেকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করে। সে তার পরিবারের সাথে কথা বলে, যারা প্রথমে চিন্তিত হলেও পরে তার পাশে দাঁড়ায়। রোজিনার গল্প ধীরে ধীরে শহরে ছড়িয়ে পড়ে, যদিও তার পরিচয় গোপন থাকে। আরিফের প্রতিবেদন প্রকাশিত হয় এবং তা স্থানীয় সংবাদপত্রে প্রকাশ পায়। এই প্রতিবেদন অনেকের মনে প্রশ্ন জাগায়। কিছু মানুষ রোজিনার সাহসের প্রশংসা করে, আবার কেউ কেউ সমাজের পুরনো ধ্যান ধারণার কারণে সন্দেহ প্রকাশ করে। কিন্তু রোজিনা এসব নিয়ে ভাবে না। সে জানে সত্যের পথে হাঁটতে গেলে বাধা আসবেই। তার লক্ষ্য এখন শুধু নিজের ন্যায় পাওয়া নয়, বরং অন্যদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তোলা। রহিমা তাকে বলে, তোমার গল্প অন্যদের জন্য প্রেরণা হতে পারে। রোজিনা প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু পরে রাজি হয়। সে বুঝতে পারে যে তার কণ্ঠ অনেক নারীর কণ্ঠ হতে পারে। এই সেমিনারে সে তার অভিজ্ঞতার কথা বলার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, যাতে অন্যরা তার থেকে শিখতে পারে এবং নিজেদের নিরাপত্তার জন্য সচেতন হয়। রোজিনা স্থানীয় স্কুলে সচেতনতামূলক সেমিনারের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তার মনে একই সাথে উত্তেজনা এবং ভয় কাজ করছিল। সে জানত তার কথা অনেক মানুষের কাছে পৌঁছবে এবং এটি তার দায়িত্বকে আরও বাড়িয়ে দেয়। রহিমা খাতুন তাকে বক্তৃতার জন্য কিছু পরামর্শ দেন, যাতে সে তার অভিজ্ঞতা এমনভাবে উপস্থাপন করতে পারে যা শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলে। রোজিনা ঠিক করে সে তার গল্পের মাধ্যমে অন্যদের সাহসী হতে উৎসাহিত করবে। সুমাইয়া তার পাশে থেকে তাকে মানসিকভাবে শক্ত রাখে। সেমিনারের দিন এসে যায়। স্কুলের হলঘরে ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্থানীয় সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। রোজিনা তার পরিচয় গোপন রেখে তার অভিজ্ঞতার কথা বলে। সে বলে কিভাবে সে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারত, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে এবং এখন ন্যায়ের জন্য লড়ছে। তার কথায় হলঘর নীরব হয়ে যায়। একটি তরুণী তাকে প্রশ্ন করে, আপনি কিভাবে এত সাহস পেলেন? রোজিনা হেসে বলে, সাহস আমার ভেতর থেকে এসেছে, আর আমার বন্ধু ও সমাজের সমর্থন আমাকে শক্তি দিয়েছে। এদিকে পুলিশের তদন্তে মাসুমের বিরুদ্ধে আরও কিছু প্রমাণ পাওয়া যায়। নুসরাত জাহানের নেতৃত্বে পুলিশ মাসুমের ফোন রেকর্ড এবং তার সামাজিক যোগাযোগ পরীক্ষা করে। তারা জানতে পারে যে মাসুম আগেও একই ধরনের আচরণ করেছে, কিন্তু ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খোলেনি। নুসরাত রোজিনাকে এই তথ্য জানায় এবং বলে, তোমার এই পদক্ষেপ অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহ দিয়েছে। রোজিনা বুঝতে পারে যে তার লড়াই এখন শুধু তার নিজের নয়, বরং অনেকের জন্য একটি আলোর পথ হয়ে উঠেছে। আরিফ হোসেনের প্রতিবেদনের পর শহরে এই ঘটনা নিয়ে আলোচনা আরও তীব্র হয়। স্থানীয় একটি সংগঠন মাসুমের বিরুদ্ধে বিক্ষোভের আয়োজন করে। রোজিনা এই বিক্ষোভে যোগ না দিলেও সে জানতে পারে যে অনেকে তার পক্ষে কথা বলছে। এই সমর্থন তার মনে নতুন আশা জাগায়। সেই সুমাইয়ার সাথে কথা বলে এবং বলে, আমি ভেবেছিলাম আমি একা, কিন্তু এখন দেখছি সমাজ আমার সাথে আছে। সুমাইয়া তাকে জড়িয়ে ধরে বলে, তুই যে পথে হাঁটছিস সেটা অনেকের জন্য পথ দেখাবে। রোজিনা তার পরিবারের সাথে আরও খোলামেলা কথা বলতে শুরু করে। তার বাবা, যিনি প্রথমে এই ঘটনায় চিন্তিত ছিলেন, এখন তার সাহসের প্রশংসা করেন। তিনি বলেন, তুমি আমাদের গর্ব, আমরা তোমার পাশে আছি। রোজিনার মা তাকে প্রতিদিন উৎসাহ দেন এবং বলেন, তোর এই লড়াই আমাদের সমাজকে আরও ভালো করবে। এই পারিবারিক সমর্থন রোজিনাকে আরও শক্তিশালী করে। সে বুঝতে পারে যে তার পরিবার তার সবচেয়ে বড় শক্তি। নারী সংগঠনের মাধ্যমে রোজিনা একজন আইনজীবী ফারহানা বেগমের সাথে পরিচিত হয়। ফারহানা এমন মামলায় অভিজ্ঞ এবং রোজিনাকে আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বোঝান। তিনি বলেন, আমরা মাসুমের বিরুদ্ধে একটি শক্ত মামলা তৈরি করব, তুমি শুধু সত্যের পাশে থাকো। রোজিনা ফারহানার কথায় আশ্বস্ত হয়। সে জানে আইনি লড়াই দীর্ঘ হতে পারে, কিন্তু সে প্রস্তুত। ফারহানা তাকে বলেন, তোমার মতো সাহসী মেয়েরা সমাজ বদলে দেয়। মাসুমের বিরুদ্ধে তদন্ত আরও গভীর হয়। পুলিশ আরও কয়েকজন নারীর সাক্ষ্য সংগ্রহ করে, যারা মাসুমের এই রকম আচরণের সম্মুখীন হয়েছিল।
এই নারীরা রোজিনার সাহস দেখে এগিয়ে আসে। নুসরাত জাহান তাদের সুরক্ষা নিশ্চিত করেন এবং তাদের সাক্ষ্য গ্রহণ করেন। এই ঘটনা শহরে একটি বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। স্থানীয় সংবাদ মাধ্যম এই বিষয়ে আরও প্রতিবেদন প্রকাশ করে এবং সমাজের নারী নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার সূচনা হয়। রোজিনা বুঝতে পারে তার এই পদক্ষেপ শুধু তার নিজের জন্য নয়, বরং একটি বড় পরিবর্তনের শুরু। রোজিনার মনে একটি নতুন আলো জ্বলে ওঠে। সে জানে তার এই লড়াই তাকে একজন শক্তিশালী নারী হিসাবে গড়ে তুলছে এবং সে এই পথে আরও এগিয়ে যেতে প্রস্তুত। কমিউনিটি সেন্টারে সচেতনতামূলক অনুষ্ঠানের দিন রোজিনা মঞ্চে দাঁড়ায়। তার সামনে শতাধিক মানুষ যারা তার গল্প শুনতে এসেছে। সে তার পরিচয় গোপন রেখে বলে কিভাবে একটি কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সে ন্যায়ের জন্য লড়াই শুরু করেছে। তার কথায় শ্রোতারা মুগ্ধ হয়। একজন তরুণী উঠে দাঁড়িয়ে বলে, আপনার কথা আমাকে সাহস দিয়েছে, আমিও এখন নিজের অধিকারের জন্য কথা বলবো। রোজিনার চোখে পানি চলে আসে, কিন্তু সে হাসি দিয়ে তা লুকায়। সে বুঝতে পারে তার কণ্ঠ এখন অনেকের কণ্ঠ হয়ে উঠেছে। এদিকে মাসুম বিল্লার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে চলে। ফারহানা বেগমের নেতৃত্বে রোজিনার মামলা আদালতে ওঠে। পুলিশের সংগৃহীত প্রমাণ এবং অন্যান্য নারীর সাক্ষ্য মাসুমের বিরুদ্ধে শক্ত ভিত্তি তৈরি করে। নুসরাত জাহান নিশ্চিত করেন যে তদন্তে কোনো ত্রুটি না থাকে। আদালতে মাসুম তার অপরাধ স্বীকার করতে বাধ্য হয়। বিচারক তাকে শাস্তি ঘোষণা করেন, যা শহরে একটি উদাহরণ হয়ে দাঁড়ায়। রোজিনা জানতে পারে যে তার সাহসের কারণে মাসুম আর কাউকে ক্ষতি করতে পারবে না। আরিফ হোসেনের প্রতিবেদন এবং রোজিনার সচেতনতামূলক কাজ শহরে বড় প্রভাব ফেলে। স্থানীয় সংগঠনগুলো নারী নিরাপত্তার জন্য নতুন কর্মসূচি চালু করে। রহিমা খাতুন রোজিনাকে একটি স্থানীয় নারী অধিকার সংগঠনের সাথে কাজ করার প্রস্তাব দেন। রোজিনা রাজি হয় এবং সে নিয়মিত কর্মশালায় অংশ নিতে শুরু করে। সে তরুণীদের নিজেদের অধিকার সম্পর্কে শেখায় এবং তাদের সচেতন হতে উৎসাহ দেয়। তার কাজ অনেকের জীবনে আলো ছড়ায়। রোজিনের পরিবার তারই যাত্রায় সবসময় পাশে থাকে। তার বাবা মা তাকে বলেন, তুমি আমাদের শুধু গর্বই নয়, সমাজের জন্য একটি আদর্শ হয়ে উঠেছ। সুমাইয়া তার সবচেয়ে বড় সমর্থক হয়ে ওঠে। তারা একসাথে একটি ছোট উদ্যোগ শুরু করে, যেখানে তারা মেয়েদের জন্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। এই উদ্যোগ শহরের অনেক মেয়ের জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। রোজিনা বুঝতে পারে তার অভিজ্ঞতা তাকে একজন নেতৃত্বদানকারী হিসেবে গড়ে তুলেছে। শহরে রোজিনার গল্প একটি প্রেরণার সূত্র হয়ে ওঠে। স্কুল কলেজে তার কথা আলোচিত হয় এবং তরুণীরা তাকে তাদের আইডল হিসেবে দেখতে শুরু করে। স্থানীয় সংবাদ মাধ্যম তার কাজের প্রশংসা করে এবং তার উদ্যোগে আরও মানুষ যোগ দেয়। রোজিনা একটি সাক্ষাৎকারে বলে, আমি চাই কোনো মেয়েকে আর ভয়ে চুপ থাকতে না হয়। আমরা একসাথে লড়লে সমাজ বদলে যাবে। তার এই কথা অনেকের হৃদয় ছুঁয়ে যায়। আইনি লড়াই শেষ হওয়ার পর রোজিনা একটি নতুন শুরু করে। সে তার পড়াশোনা চালিয়ে যায় এবং একই সাথে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখে। তার উদ্যোগে আরও অনেক নারী যোগ দেন, যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং একে অপরকে শক্তি দেয়। রোজিনা বুঝতে পারে যে তার একটি পদক্ষেপ সমাজে একটি বড় পরিবর্তনের সূচনা করেছে। সে তার অতীতের ভয়কে জয় করে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। এই গল্পের মাধ্যমে রোজিনা শিখিয়েছে যে সাহস এবং সততা দিয়ে যে কোনো বাধা অতীত করা সম্ভব। তার লড়াই শুধু তার নিজের জন্য নয়, বরং সমাজের প্রতিটি নারীর জন্য ছিল। সে প্রমাণ করেছে যে একজনের কণ্ঠ অনেকের জন্য আলো হয়ে উঠতে পারে। তার গল্প এখন শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে এবং তরুণীরা তার থেকে শিখছে কিভাবে নিজেদের অধিকার রক্ষা করতে হয়। বন্ধুরা, রোজিনার জীবনের গল্প থেকে আমরা শিখতে পারলাম যে নিজের উপর বিশ্বাস এবং সমাজের সমর্থন দিয়ে আমরা যে কোনো অবিচারের বিরুদ্ধে লড়তে পারি। যদি কখনো কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হও, তবে চুপ থেকো না, তোমার কণ্ঠ তুলে ধরো, সাহায্য চাও এবং আইনের আশ্রয় নাও। একসাথে আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে পারি যেখানে প্রতিটি নারী নিরাপদে ও সম্মানের সাথে বাঁচতে পারে। সচেতন হও, সাহসী হও
এবং একে অপরের পাশে দাঁড়াও। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলবো, রোজিনার এই যাত্রা শুধু একটি গল্প নয়, বরং প্রতিটি নারীর অদম্য সাহসের প্রতীক। সে যেমন অন্ধকার থেকে আলোর দিকে এগিয়েছে, তেমনি আমরা সকলে জেনেছি যে চুপ থাকা নয়, কণ্ঠ তুলে দাঁড়ানোই সত্যিকারের জয়। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাসের অপব্যবহার যেন কখনো যায় না, কিন্তু সচেতনতা এবং ঐক্যের শক্তি দিয়ে আমরা একটি নিরাপদ, সম্মানপূর্ণ সমাজ গড়তে পারি। রোজিনার মতো হয়ে উঠুন, সাহসী, দৃঢ় এবং অন্যের পাশে দাঁড়ান, কারণ একটি কণ্ঠ মিলে যখন হাজার কণ্ঠ হয়, তখন পরিবর্তন অনিবার্য। বন্ধুরা, আশা করি আমার গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। এই রকম শিক্ষামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।